নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি অত্যন্ত আবেগী, রোমাঞ্চকর এবং একটুখানি নিষিদ্ধ ভালোবাসার গল্প নিয়ে এসেছি। এই গল্পটি আপনাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পটি শেষ পর্যন্ত শুনলে বুঝতে পারবেন কেন এটি এতখানি স্পেশাল। আর হ্যাঁ, পুরো গল্পটা মনোযোগ দিয়ে শুনলে গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত এমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম শ্রেয়া, বয়স ২২, সদ্য ভার্সিটিতে চান্স পেয়েছি। ঢাকার একটি সাধারণ পরিবারে আমার জন্ম, বেড়ে ওঠা। বাবা মা দুজনেই সাধারণ চাকরি করেন। আমরা একতলা বাড়িতে থাকি, শান্ত নিরিবিলি পরিবেশ। আমার জীবনটা এতদিন বেশ সরলই ছিল, পড়াশোনা, বন্ধুদের সাথে আড্ডা আর মাঝে মাঝে সিনেমা দেখা। কিন্তু সবকিছু বদলে গেল সেই ভার্সিটির ক্যাফেটেরিয়ায়। আমার ভার্সিটি ক্যাম্পাসের ভেতরেই একটি ক্যাফেটেরিয়া আছে। সেটার মালিকের বাবার বন্ধুর ভাই, অর্থাৎ সম্পর্কে সেই চাচারও চাচা, তিনি মাঝে মাঝে আসতেন। তিনি আমার বাবার খুব পুরনো বন্ধু ছিলেন, তাই বাবার সাথে তার গভীর সখ্যতা। সেই সূত্রে তিনি মাঝে মাঝে আমাদের বাড়িতেও আসতেন। তার নাম ছিল মিস্টার রহমান। তিনি আমার বাবার চেয়ে কয়েক বছরে ছোট ছিলেন। সেই মিস্টার রহমানের একজন বন্ধু ছিলেন, যিনি কিনা আবার আমার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক ছিলেন। ব্যাপারটা একটু জটিল শোনাচ্ছে, তাই না? সহজ করে বলি, মিস্টার রহমানের বন্ধু, যাকে আমরা স্যার বলে ডাকতাম, তিনি আমার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক ছিলেন। আর সেই স্যারই আমার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন। স্যার, যার পুরো নাম ছিল ডক্টর অরিন্দম সেন, তিনি আমার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক হওয়ায় মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন। প্রথম যখন তাকে দেখি, তখন আমি সবেমাত্র মাধ্যমিক পাশ করেছি। তিনি ছিলেন ধীর স্থির, শান্ত প্রকৃতির একজন মানুষ। বয়স আমার বাবার চেয়ে সামান্য কম হবে, হয়তো ৫০-এর কোঠায়। তার মুখটা ছিল অসম্ভব সুন্দর, তীক্ষ্ণ নাক, গভীর চিন্তাশীল দুটি চোখ, আর মুখে সবসময় লেগে থাকা এক অপার্থিব হাসি। তার চালচলন, কথা বলার ভঙ্গি, সবকিছুতেই একটা আভিজাত্য ছিল। কিন্তু আমার জীবনে তার আসল প্রভাব পড়তে শুরু করে যখন আমি ভার্সিটিতে ঢুকি। আমার ভার্সিটির ক্যাফেটেরিয়ার মালিকের বাবার বন্ধুর ভাই, অর্থাৎ মিস্টার রহমান, তিনি প্রায়ই ক্যাফেটেরিয়ায় আসতেন। আর সেই সূত্রে ডক্টর অরিন্দম সেনও আসতেন মাঝে মাঝে। তিনি আমার বাবার বন্ধু, মিস্টার রহমানের বন্ধু, তাই তিনি মাঝে মাঝে ক্যাফেটেরিয়াতেও আসতেন। আমি প্রথম যখন ভার্সিটির ক্যাফেটেরিয়ায় ঢুকি, তখন আমি তাকে সেখানে দেখি। আমি তখন সবেমাত্র প্রথম বর্ষের ছাত্রী। সেদিনটা ছিল বৃষ্টির। আমি একা একটি টেবিলে বসে কফি খাচ্ছিলাম। ক্যাফেটেরিয়াটি ছিল বেশ জমজমাট। হঠাৎ আমার চোখ পড়ে এক কোণার টেবিলে। সেখানে বসেছিলেন ডক্টর অরিন্দম সেন। আমি অবাক হয়ে যাই। তাকে এর আগে কয়েকবার বাবার সাথে বাড়িতে দেখেছি, কিন্তু এভাবে ভার্সিটিতে, তাও একা, এটা আমার কাছে নতুন ছিল। তিনি একটি বই পড়ছিলেন। তার চোখে চশমা, মাথায় হালকা চুল। বৃষ্টির শব্দ, কফির গন্ধ আর তার উপস্থিতি সবকিছু মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। আমি যেন সেই মুহূর্তে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। আমার মনে হলো এই মানুষটা যেন পৃথিবীর অন্য কোনো গ্রহের। তার চারপাশে এক অদ্ভুত নীরবতা, যা চারপাশের কোলাহলকে ছাপিয়ে যাচ্ছিল। সেদিন ক্যাফেটেরিয়ায় তার সাথে আমার কোনো কথা হয়নি। আমি শুধু দূর থেকেই তাকে দেখে যাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম, মানুষ এত শান্ত, এত সুন্দর হতে পারে। তার চোখের গভীরতা আমাকে টানছিল, সেই চাহনি যা আমার মনে এক নতুন কৌতূহল জাগিয়ে তুলল। পরের কয়েকদিন আমি ক্যাফেটেরিয়ায় গেলেই তাকে খুঁজলাম। ভাগ্যক্রমে তিনি প্রায় প্রতিদিনই আসতেন। হয়তো তিনি ক্যাফেটেরিয়ার মালিকের বাবার বন্ধুর ভাইয়ের সূত্রে আসতেন, অথবা বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষক হিসেবে। তিনি কখনো একা বসতেন, কখনো বা ক্যাফেটেরিয়ার মালিকের বাবার বন্ধুর ভাইয়ের সাথে গল্প করতেন। একদিন আমি একা বসে নোটস দেখছিলাম। তিনি সেই দিনও এসেছিলেন। তিনি আমার পাশের টেবিলেই বসলেন। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি খুব সাবধানে নোটসের দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল তার দিকে। তিনি আমার দিকে তাকালেন, একটি হালকা হাসি দিলেন। হাই, তিনি বললেন। আমি চমকে উঠলাম। হ্যালো স্যার, আমি মিনমিন করে উত্তর দিলাম। তুমি নিশ্চয়ই এখানে নতুন, আমি তোমাকে আগে দেখিনি, তিনি বললেন। হ্যাঁ স্যার, আমি ফার্স্ট ইয়ারে চান্স পেয়েছি, আমি আমতা আমতা করে বললাম। খুব ভালো, তোমার বাবার সাথে আমার পরিচয় আছে, তিনি বললেন। তোমার বাবা কেমন আছেন? ভালো আছেন স্যার, আপনাকে দেখলে খুব খুশি হবেন। এরপর আমাদের মধ্যে কিছুক্ষণ সাধারণ কথাবার্তা হলো। তিনি আমার পড়াশোনা নিয়ে জানতে চাইলেন, ভার্সিটি জীবন কেমন লাগছে ইত্যাদি। তার গলার স্বর ছিল অত্যন্ত মধুর। তার প্রতিটি কথা যেন আমার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছিল। সেদিন আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। ডক্টর অরিন্দম সেন, আমার বাবার বন্ধুর ভাইয়ের শিক্ষকের বন্ধু।
যিনি প্রায়ই আমার বাবার সাথে বাড়িতে আসতেন। তিনি এখন আমার জীবনের অংশ হয়ে উঠলেন। কিন্তু সেই অংশীদারিত্ব ছিল সম্পূর্ণ গোপনে, সম্পূর্ণ নিষিদ্ধ। ভার্সিটিতে আমার দিনগুলো তখন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ রইল না। ক্যাফেটেরিয়ায় তার সাথে দেখা করার অপেক্ষা, তার সাথে দুচার কথা বলার সুযোগ, এগুলোই আমার জীবনের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াল। মাঝে মাঝে তিনি আমার দিকে এমনভাবে তাকাতেন যা আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। সেই চাহনি, সেই নীরব ভাষা, তাতে ছিল এক গভীর আকর্ষণ যা আমাকে চুম্বকের মতো টানত। একদিন ক্যাফেটেরিয়ায় ভিড় কম ছিল, আমি একা একটি কোণে বসেছিলাম। তিনি এসে আমার পাশের চেয়ারে বসলেন। আজ এখানে এমন চুপচাপ কেন? তিনি জিজ্ঞেস করলেন। এমনি স্যার, একটু মনটা খারাপ, আমি বললাম। কেন, কি হয়েছে? আমি তার চোখে চোখ রাখলাম। সেই মুহূর্তে আমার মনে হলো এই মানুষটার কাছে আমি আমার সব কথা খুলে বলতে পারি, কিন্তু আমি জানতাম এটা সম্ভব নয়। তার সাথে আমার সম্পর্কটা ছিল অনেক জটিল, অনেক সামাজিক নিয়মের বেড়াজালে আবদ্ধ। কিছু না স্যার, আমি অবশেষে বললাম। তিনি আমার দিকে ঝুঁকে এলেন। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। আমি যেন সেই মুহূর্তে স্তব্ধ হয়ে গেলাম। তার চোখে ছিল এক অন্যরকম আলো। শ্রেয়া, তিনি খুব নিচু স্বরে আমার নাম ধরে ডাকলেন। সেই ডাক, সেই স্পর্শ, সবকিছু মিলেমিশে এক তীব্র রোমান্টিক উত্তেজনা তৈরি করল। আমার সারা শরীর কেঁপে উঠল। আমি জানতাম আমি যা ভাবছি তা ঠিক নয়, কিন্তু আমার মন আমার নিয়ন্ত্রণে ছিল না। তার প্রতি আমার আকর্ষণ ছিল সীমাহীন, তীব্র এবং সম্পূর্ণ নিষিদ্ধ। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না। তিনি আমার হাত ধরলেন। তার হাতের স্পর্শ ছিল উষ্ণ। তুমি কি জানো শ্রেয়া, তুমি আমাকে... তিনি থেমে গেলেন। আমার হৃৎপিণ্ড তখন পাগলের মতো ধুকপুক করছিল। আমি তার চোখের দিকে তাকিয়েছিলাম। সেখানে আমি দেখতে পাচ্ছিলাম আমারই মতো এক তীব্র আবেগ, এক নিষিদ্ধ টান। আমি আবার শুরু করলেন। তুমি আমার জীবনে এক নতুন অনুভূতি নিয়ে এসেছ। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই অনুভূতিটা কি ঠিক? এই আকর্ষণ কি পাপ? কিন্তু আমার মন বলছিল এই আকর্ষণটা খুবই স্বাভাবিক। আমি তার প্রতি আকৃষ্ট হয়েছি এবং তিনি হয়তো আমার প্রতি। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ বেড়ে গেল। ক্যাফেটেরিয়ায়, কখনো বা ভার্সিটির বাইরে। আমরা খুব সাবধানে দেখা করতাম। কেউ যেন আমাদের টের না পায় সেদিকে খেয়াল রাখতাম। প্রতিটি মুহূর্ত ছিল উত্তেজনায় ভরপুর। তার সাথে কাটানো প্রতিটি ক্ষণ আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল। একদিন সন্ধ্যায় আমরা ভার্সিটির পেছনের পার্কে বসেছিলাম। আকাশ মেঘলা ছিল, হালকা বৃষ্টি পড়ছিল। শ্রেয়া, তিনি খুব নিচু স্বরে বললেন। আমি তার দিকে তাকালাম। তোমার মনে কি আমার জন্য কোনো অনুভূতি আছে? প্রশ্নটা শুনে আমার শরীর যেন হিম হয়ে গেল। আমি কি সত্যি করে বলবো? আমার মনের সব কথা কি খুলে বলবো? আমি জানি না স্যার, আমি খুব সাবধানে উত্তর দিলাম। তিনি আমার দিকে আরও একটু ঝুঁকে এলেন। তার চোখে এক অদ্ভুত আলো। তাহলে আজ জেনে নাও, তিনি বললেন। এরপর যা ঘটল তা আমার কল্পনারও অতীত ছিল। তিনি আমার দিকে বাড়িয়ে দিলেন তার হাত। আমার মনে তখন ভয়, উত্তেজনা আর এক গভীর আবেগ মিলেমিশে একাকার। আমি কি করব? এই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে? তার চোখে চোখ রাখলাম। সেখানে আমি দেখতে পাচ্ছিলাম তার নিজের ভেতরের ঝড়। আমিও সেই ঝড়েরই অংশীদার হতে চলেছি। শ্রেয়া, তিনি আবার বললেন, এবার আরও নিচু স্বরে, যেন শুধু আমাকেই শোনাচ্ছেন। আমি তার দিকে তাকালাম। বৃষ্টির ফোঁটাগুলো আমাদের ভেজা চুল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমার মনে তখন কেবল একটিই চিন্তা, এই মানুষটার প্রতি আমার তীব্র আকর্ষণ, যা আমাকে সব সীমা ছাড়িয়ে নিয়ে যেতে চাইছে। তিনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তার ঠোঁট আমার ঠোঁটের খুব কাছে। আমি শ্বাস ধরে রাখলাম। এই মুহূর্তটা যেন অনন্তকাল ধরে চলতে থাকুক। কিন্তু আমি জানতাম এই অনন্তকালের শুরুতেই রয়েছে এক গভীর এবং নিষিদ্ধ অধ্যায়ের সূচনা। তারপর তিনি আমার দিকে আরও একটু বাড়িয়ে দিলেন। তার চোখের ভাষা, তার হাতের স্পর্শ, তার নিঃশ্বাসের উষ্ণতা, সবকিছু আমাকে সেই নিষিদ্ধ সীমানার দিকে ঠেলে দিচ্ছিল। আমি নিজেকে আটকাতে পারছিলাম না। এই আকর্ষণ, এই টান, এই নিষিদ্ধ বাসনা আমাকে গ্রাস করছিল। তিনি আমার দিকে আরও ঝুঁকে এলেন। আমার মনে তখন হাজারো চিন্তা। আমি কি ঠিক করছি? এটা কি সম্ভব? কিন্তু তার চোখের গভীরতা আমাকে সব দ্বিধা ভুলিয়ে দিল। আমি তার চোখে আমারই প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। একই রকম আকুলতা, একই রকম নিষিদ্ধ টান। শ্রেয়া, তার গলার স্বর তখন প্রায় ফিসফিসানি। এরপর যা ঘটল তা ছিল আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর এবং একই সাথে সবচেয়ে ভয়ের মুহূর্ত। তার ঠোঁট আমার ঠোঁটের ওপর এসে লাগল। এক গভীর, দীর্ঘ চুম্বনে আমরা একে অপরের মধ্যে হারিয়ে গেলাম। বৃষ্টির শব্দের সাথে মিশে গেল আমাদের হৃৎস্পন্দন। সেই চুম্বনে ছিল দীর্ঘদিনের জমানো আবেগ, যা অবশেষে বাঁধ ভেঙে বেরিয়ে এসেছে। তিনি আমাকে আরও কাছে টেনে নিলেন। আমাদের শরীর যেন এক হয়ে গেল। আমি চোখ বন্ধ করে রেখেছিলাম। আমার মনে তখন কেবল একটি অনুভূতি, এই নিষিদ্ধ প্রেম, এই অসম সাহসী পদক্ষেপ। কিন্তু হঠাৎ করেই